সে এক কঠিন সময়। সালটা 1906। স্থাপিত হল আলিপুর সেন্ট্রাল জেল। ব্রিটিশ রাজ্যের শাসন ও অত্যাচারের বিরুদ্ধে যে যখন গর্জে উঠেছেন, বারবার এই আলিপুর জেলের কালকুঠুরিতেই ঠাঁই হয়েছিল তাদের। স্বাধীনতার ৭৫ বছর পর সেই ঐতিহাসিক জেল বা সংশোধনাগার রূপান্তরিত হল মিউজিয়ামে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে তৈরি এই জাদুঘর একবার ঘুরে না দেখলে অনেক কিছুই অজানা থেকে যাবে। নমস্কার বন্ধুরা, আমার পিয়াস রং ট্যুরস চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রিয়া চলে এসেছি আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি আলিপুর জেল। অ্যাকচুয়ালি এটা 2019 সালের 20 ফেব্রুয়ারিতে এটা বন্ধ হয়ে যায়। তো এই জেলটা এখন, আলিপুর জেলটা এখন এটা মিউজিয়াম হিসাবে আছে। ব্রিটিশ শাসকদের আমলে এখানে রাজনৈতিক বন্দীদের রাখা হতো। তো চলুন আমরা সময় নষ্ট না করে ভিতরের দিকে যাই। প্রথমেই বলে রাখি, আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে এই মিউজিয়ামের পাশেই রয়েছে বিশাল পার্কিং এরিয়া। এবং কলকাতার যে কোনো প্রান্ত থেকে চলে আসুন যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে বা হাজরা মোড়ে। সেখান থেকে বাসে বা অটো করে চলে আসুন আলিপুর জেল মিউজিয়ামে। আমরা প্রথমেই চলে গেলাম টিকিট কাউন্টারে। শুধু মিউজিয়াম যদি দেখতে চান তো মাত্র 30 টাকা টিকিট কেটেই আপনি ঢুকতে পারবেন। তবে আপনি যদি লাইট ও সাউন্ড শো দেখতে চান তবে আলাদা করে 100 টাকার টিকিট কাটতে হবে। প্রতি মঙ্গলবার থেকে রবিবার খোলা থাকবে এই মিউজিয়াম। সোমবার বন্ধ এই মিউজিয়াম। সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে এই মিউজিয়াম। চলে এসেছি জেল মিউজিয়ামের ভিতরে। আপনাদের একটা কথা বলে রাখি, এখানেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসকে বন্দী হিসাবে রাখা হয়েছিল। তো চলুন এই মিউজিয়ামটা পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাই। টিকিট কেটে মিউজিয়ামে প্রবেশ করেই আমরা প্রথমেই এই দিক নির্দেশনের বোর্ডটি দেখতে পেলাম, যেখানে লেখা রয়েছে ফাঁসির মঞ্চ, ওয়াচ টাওয়ার, প্রদর্শনীয় কক্ষ, আরও অনেক কিছু। তারপরেই দেখলাম এই মিউজিয়ামের মানচিত্র। 1906 সালে আদিগঙ্গার পাড়ে তৈরি করা হয়েছিল এই কারাগার। নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহেরু, বিধানচন্দ্র রায়, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, প্রমোদ রঞ্জন চৌধুরী দীর্ঘ সময় কাটিয়েছেন এখানে। প্রথমে চলে এলাম ফাঁসির মঞ্চে, যেখানে ব্রিটিশ সাম্রাজ্যের বিরোধিতার জন্য স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হতো। এই ফাঁসির মঞ্চের বিপরীত দিকে রয়েছে একটি দুতলা ভবন। এই দুতলা ভবনে রয়েছে সারি সারি জানলা। এই জানালা দিয়েই সাজাপ্রাপ্ত কয়েদিদের বাধ্য করা হতো ফাঁসি দেখার জন্য। আর ভারত মাতার জন্য উৎসর্গ প্রাণ এই ফাঁসি দেখতে দেখতে তারা জয়ধ্বনি দিতেন বন্দে মাতারাম। ব্রিটিশ আমলে এখানে শহীদ হয়েছিল কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, গোপীনাথ সাহা ওরফে গোপীমোহন, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্ত হরি মিত্র, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার ও আরও অনেকে। এই ফাঁসির মঞ্চের পাশেই রয়েছে ডাক্তারি পরীক্ষা কক্ষ। এখানে মৃত্যুর পরে পোস্টমর্টম করা হতো। এইখানেই ডাক্তাররা লাশ পরীক্ষা করে ঘোষণা করতেন লাশটি মৃত কিনা।
ডাক্তারি কক্ষের পাশেই রয়েছে নির্জন কক্ষ। এখানে পরপর 3টি নির্জন কক্ষ রয়েছে। মৃত্যুর কয়েক ঘন্টা আগে তাদের এই কক্ষগুলিতে রাখা হতো। দণ্ডিতদের অনেক সময় পড়তে দেওয়া হতো গীতা ও পছন্দমতো খাদ্যের যোগান দিয়ে ফাঁসির সাজাপ্রাপ্তির শেষ ইচ্ছা পূরণ করার চেষ্টা করা হতো। গারোদের এই ছোট্ট ঘরগুলিতে পৌঁছাতো না কোনো আলো বাতাস। ফাঁসির মঞ্চ থেকে বেরিয়ে আমরা চলে এলাম আরেকটি দোতলা ভবনে। এইখানে বন্দি করে রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত ও আরও অনেককে। ব্রিটিশ শাসকদের আমলে ব্রিটিশরা এখানেই রাজনৈতিক বন্দীদেরকে রাখতেন। এই আলিপুর জেল এখন রূপান্তরিত হয়েছে একটি মিউজিয়ামে। এই দ্বিতল ভবনের নিচের তলাতে বন্দী ছিল ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত কারাগারে বন্ধ ছিলেন। ডক্টর বিধানচন্দ্র রায়ের এই কারাগারের পাশেই রয়েছে কালকুঠরি। একটু এগিয়ে গিয়ে পাশে রয়েছে এই ভবনের দ্বিতীয় তলায় যাওয়ার সিঁড়ি। সিঁড়ি দিয়ে দুতলায় উঠে গিয়ে প্রথমেই দেখতে পেলাম নেতাজি কক্ষ। নেতাজি সুভাষচন্দ্র বসু আইন অমান্যের অপরাধে 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত বন্দী ছিলেন। নেতাজি কক্ষের পাশেই রয়েছে দেশবন্ধু কক্ষ। কলকাতা পৌরসভার প্রথম মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন। আর এটি হল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মূর্তি। আর এর পাশেই রয়েছে দেশপ্রিয় কক্ষ। এই কক্ষে যতীন্দ্রমোহন সেনগুপ্ত এপ্রিল 1930 এবং 22শে অক্টোবর 1932 থেকে 5ই জানুয়ারি 1933 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন। কত শত ইতিহাসের সাক্ষী এই আলিপুর জেল মিউজিয়াম। আলিপুর জেল বা আলিপুর কেন্দ্রীয় কারাগার এছাড়াও প্রেসিডেন্সি কারেকশনাল হোম নামে পরিচিত। এরপরে আমরা চলে এলাম নেহেরু কক্ষে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কারাকক্ষে বন্দী ছিলেন। মাঝে মাঝেই নেহেরু কন্যা ইন্দিরা তার বাবার সাথে দেখা করতে আসতেন, আর তার জন্য সময় বরাদ্দ থাকত মাত্র 20 মিনিট। এরপরে আমরা এলাম পুলিশ মিউজিয়ামে। এখানে সংরক্ষিত আছে তৎকালীন স্বাধীনতা সংগ্রামীদের ব্যবহারকারী রিভলভার, পিতলের, লোহার, তামার বিভিন্ন ধরনের বোমার খোল, বই বোমা, কুকরি ও আরও বিভিন্ন যন্ত্রপাতি। আমরা প্রথমে চলে এলাম 1 নম্বর কক্ষে। এখানে রয়েছে আলিপুর ষড়যন্ত্র মামলা 1908 সালের কিছু ব্যবহৃত অস্ত্রশস্ত্র। 1908 সালের 31শে আগস্ট আলিপুর জেলে নরেন্দ্র গোসাইকে হত্যা করে কানাইলাল দত্তের ব্যবহৃত রিভলভার। তারপরে রয়েছে পিতলের বোমার খোল।
এটি শিবপুরের নরেন্দ্র ব্যানার্জির কাছ থেকে 1 সেপ্টেম্বর 1913 সালে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তার পাশে রয়েছে আলিপুর জেলে নরেন গোসাইকে হত্যার জন্য সত্যেন্দ্রনাথ বসুর ব্যবহৃত রিভলভার। এটা হলো 1910 সালের খুলনা যশোর গ্যাং সদস্যদের দ্বারা ব্যবহৃত পিস্তল। এখানে রয়েছে ব্রিটিশ আমলের ব্যবহৃত কিছু পিতলের বোমার খোল। এটি হলো মানিকতলা ষড়যন্ত্রকারীদের দ্বারা D.H. কিংফোর্ডকে যে বইবোমাটি পাঠানো হয়েছিল। এখানে প্রতিটি কক্ষেই রয়েছে ব্রিটিশ আমলে ব্যবহার করা কিছু অস্ত্রশস্ত্র। এরপরেই আমরা চলে এলাম বন্দীদের জীবনদশা দেখতে। এই কক্ষে বন্দীদের কিভাবে রাখা হতো, তাদের উপর কিভাবে নির্যাতন করা হতো, তার একটি ছোট্ট রেপ্লিকা এখানে তুলে ধরা হয়েছে। এইখানে প্রথমে ঢুকে আমরা দেখলাম একজন নাপিত একটি কয়েদিকে চুলদাড়ি কাটিয়ে দিচ্ছে, আর পাশে দাঁড়িয়ে আছে তৎকালীন ব্রিটিশ শাসক। তারপরে আরো খানিকটা এগিয়ে গিয়ে দেখলাম একটি ব্যক্তিকে কিভাবে বেত দিয়ে নির্মমভাবে মারছেন একটি ব্রিটিশ শাসক। লকআপের বাইরে একজন কয়েদি ঝাড়ু দিচ্ছেন। এবারে সরাসরি চলে গেলাম গারদের ভিতরে। বন্দি না হয়েও এখন যে কেউ স্বচ্ছন্দে আলিপুর জেল বা কেন্দ্রীয় সংশোধনাগারের ভিতরে ঢুকে যেতে পারেন, অনুভব করতে পারেন জেলের অন্দরের বন্দি জীবন কেমন ছিল, কেমন করে কাটাতেন তারা, কেমন করে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে প্রাণ দিয়েছেন স্বাধীনতা সংগ্রামী একদল তরুণ। সম্প্রতি 116 বছরের পুরনো ও জাতীয় ইতিহাসের অন্যতম অংশীদার আলিপুর জেল। এই আলিপুর জেলকে এখন সংগ্রহশালায় পরিণত করে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। আর এর ভিতরে যে কয়েদিগুলো আছেন তারা নিজেদের মতো কাজ সারছেন। সত্যি এগুলো দেখলে বোঝা যাচ্ছে যে এদের জীবন ঠিক কতটা কষ্টকর ছিল।
এখন আমরা চলে এসেছি প্রদর্শনী কক্ষে। এখানে রয়েছে পুরাতন কিছু ব্যবহৃত কয়েনের রেপ্লিকা। আলিপুর জেলের বিভিন্ন ইতিহাস তথ্যচিত্রের সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে এইখানে। সারি সারি জেলের কুঠুরি, অন্ধকার কারাগার। এই কারাগারে যন্ত্রণাদগ্ধ হয়েছেন সেই মানুষগুলো যাদের লড়াই আমাদের দেখিয়েছেন স্বাধীনতা। ইংরেজদের অত্যাচারের সেসব অন্ধকার দিনের সাক্ষী এই আলিপুর জেল। এর বয়স 166 বছর। 1906 সালে আদি গঙ্গার পাড়ে তৈরি করা হয়েছিল এই কারাগার। এই কক্ষের ভিতরেই রয়েছে কিছুক্ষণের জন্য লাইট অ্যান্ড সাউন্ড শো এর ব্যবস্থা। চলুন একটুখানি দেখে নেওয়া যাক। প্রায় 30 জন বিপ্লবী ছিলেন এই জেলে। হঠাৎ খবর এল নরেন্দ্রনাথ ঘোষাল ব্রিটিশ সরকারের রাজসাক্ষী হয়েছে। সমস্ত পরিকল্পনা ছিল ব্রিটিশকে জানাবে। আন্দোলনের জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক বিষয়। কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু নরেন্দ্র ঘোষালকে হত্যার উদ্যোগ নিয়েছিলেন। পিস্তল আনা হয়েছিল জেলে। কানাইলাল এবং সত্যেন্দ্র সরকারি সাক্ষী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন, কিন্তু সরকারি তার আগে তারা একবার নরেন্দ্র ঘোষালের সঙ্গে দেখা করলেন 1908 সালের 31 অগস্ট। এরপরে আমরা চলে এলাম আলিপুর জেল হসপিটাল। অতীতে এইখানে জেলের কয়েদিরা অসুস্থ হলে তাদেরকে সারিয়ে তোলা হতো। অতীতের এই হসপিটাল এখন একটি এক্সিবিশনে পরিণত করা হয়েছে। এইখানে প্রথম তলায় আছে নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতি শ্রদ্ধাঞ্জলি, সুভেনির ও কফি শপ, একান্তে ইন্ডিপেন্ডেন্স কিচেন। এখানে এসে দেখলাম দীনেশ গুপ্তের ব্যবহৃত পিস্তলের অনুরূপ। এরপরে আমরা উঠে গেলাম দোতলায়। দোতলায় আছে অরবিন্দ ঘোষের প্রতি শ্রদ্ধাঞ্জলি, বিপ্লবীদের গল্প, ভারতের মুক্তি সংগ্রামে বাংলা, কারারই লৌহ কপাট, বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। দোতলায় উঠে প্রথমেই চলে এলাম স্বাধীনতা সংগ্রামীদের উৎসর্গিত একটি গ্যালারিতে। এখানে রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের উৎসর্গিত একটি গ্যালারি, যেখানে রয়েছে রাজা রামমোহন রায়ের প্রতিরূপ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং স্বামী বিবেকানন্দের প্রতিরূপ। এখানে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামের কথাও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। স্বাধীনতা সংগ্রামী গ্যালারির পরে চলে এলাম বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলির একটি গ্যালারিতে। এখানে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের মহিলাদের ভূমিকার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে ওনাদের প্রতি উৎসর্গিত একটি গ্যালারি। এই গ্যালারিটি আপনাদেরকে মুগ্ধ করবেই। তারপর আমরা চলে এলাম নজরুল কক্ষ দেখতে। এটি হলো নজরুল কক্ষ। চলুন আমরা এর ভিতরে প্রবেশ করি। এই কক্ষের ভিতরে গিয়ে দেখলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি তার বই লিখতে ব্যস্ত।
এছাড়াও এই কক্ষের দেওয়াল জুড়ে রয়েছে কাজী নজরুল ইসলামের পুরাতন কিছু ছবি। এরপরে আমরা চলে এলাম সেই ব্রিটিশ আমলের তাৎকল দেখতে। ব্রিটিশদের আমলে এখানকার আজীবন কারাগার কয়েদিদের কঠোর পরিশ্রম করতে হতো। এখানকার কয়েদিদের দিয়ে যে ধরনের কাজ করানো হতো তারই একটি উদাহরণ হলো এই তাৎকল। ভারতবর্ষে ব্রিটিশ আমলে কারান্তরালে কয়েদিদের কঠোর পরিশ্রম করতে হতো এবং তাদের উপর চলত অকথ্য অত্যাচার। এমনকি ব্রিটিশ আইন লঙ্ঘন করে তাদের উপর চালানো হতো চিকিৎসা সংক্রান্ত নানা পরীক্ষা নিরীক্ষা। 1947 এর পূর্ববর্তী সময়ের জেল জীবনের অর্থ কঠোর পরিশ্রম ও সমস্ত অধিকার থেকে বঞ্চিত এক নিম্নমানের জীবনযাপন। আলিপুর সেন্ট্রাল জেলে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত কয়েদিদের যে কাজ করতে হতো তারই একটি উদাহরণ এই তাৎকল। এটি হলো শহীদ স্মৃতিস্তম্ভ, যে স্বাধীনতা সংগ্রামীরা ফাঁসির মঞ্চে কিংবা অমানসিক অত্যাচারের শিকার হয়ে অথবা অসুস্থ হয়ে এই বন্দিশালায় মৃত্যুবরণ করেছেন এবং কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তাদের এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে স্মরণ করা হয়েছে। যারা দেশের জন্য এইভাবে আত্মত্যাগ করেছিলেন তাদের নাম খোদাই করে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। প্রবেশদ্বার ভবনের প্রথম তলায় একটি আইএনএ কিং ক্যাফে আছে, যাকে কেবল কফি হাউস বলা হয়। আপনারা চাইলে কিছু সময় এখানে অতিবাহিত করতে পারবেন। আপনারা অবশ্যই একবার সময় করে এই আলিপুর জেল মিউজিয়ামটি অবশ্যই একবার ঘুরে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, আর একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।